চতুর্থ স্তম্ভ সাংবাদিক সমাজের দর্পণ। আজকে এই চতুর্থ স্তম্ভের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের জীবনে অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। আপনারা জানেন, আমাদের সাগররুনির কথা আপনারা সকলেই জানেন। 13টি বছর হয়ে গেল, 120 বার তার সে চার্জশিট দাখিলের সময় পরিবর্তন হয়েছে। আমাদের একটা আশা ছিল যে নতুন গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক যে সরকার এসছে, হয়তো আমরা একটা সুফল পাবো। আমাদের কাছে মনে হয়েছে এই সাগররুনির যে বিচার প্রক্রিয়াটা যে বিলম্বিত হচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছে যে একটি রাষ্ট্রের অভ্যন্তরে যেন আরেকটি রাষ্ট্র তাদেরকে নিয়ন্ত্রণ করছে। তাই যদি না করতো তাহলে সাগররুনির যে বিচার আমরা দেশবাসী যদি প্রত্যাশা করেছিলাম সেটা হতো। আদৌ হবে কিনা সন্দেহ। একটা ভালো কথা, আমাদের ডক্টর ইউনূস সাহেব কিছুদিন আগে সাগররুনির ছেলেকে একটা সরকারি ফ্ল্যাট দিয়েছে, কিন্তু তার মা বাবাকে সেই বিচার কিন্তু অদ্যবধি সে পায় নাই। 18 বছরে সে একটা টকবগে যুবক। তো যাও, সংবাদপত্রের সাথে যারা জড়িত তাদের জীবনে কিন্তু অনেক অঘটন ঘটে যেতে পারে। আপনারা জানেন, আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি, নবনির্বাচিত সহসভাপতি আব্দুল্লাহকে এই পট পরিবর্তনের সময় তাকে হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করা হয়েছিল চুয়াডাঙ্গাতে। সে বিরাট মৃত্যুবরণই করেছিল। এখনো তার মাথায় আঘাতের চিহ্ন আছে। আপনাদের এইরকম আসবে না তার কোন নিশ্চয়তা কিন্তু আপনারা দিতে পারবেন না। তো যাও, আমি এই শপথ অনুষ্ঠানে আমি আর সময় নষ্ট করতে চাই না। আমাদের এখানে নামাজের ব্যবস্থা আছে, এই কনভেনশন হলে 3য় তলা সম্ভবত এখানে নামাজ হবে। তো নামাজের আগে আমি শপথ বাক্য আপনাদেরকে পাঠ করাবো। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, নবনির্বাচিত কমিটির যারা সদস্য আছেন, আপনাদের একটি ফর্ম, শপথ নামার একটি ফর্ম আপনাদের সামনে আমি আপনাদের হাতে দিয়েছিলাম। তো এই শপথ অনুষ্ঠানে আমি এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের এসআই মহোদয়কে, থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই মহোদয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনি একটু উপরে আছেন। তো যাও, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের আজকের এই অনুষ্ঠানকে অত্যন্ত সাফল্যমণ্ডিত এবং প্রাণবন্ত করেছেন আমার ছোট ভাই, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, সাবেক মহাপরিচালক ডক্টর আবু সালেহ মুস্তফা কামাল, এবং আমাদের নির্বাহী অফিসার শেখ মেহেদি ইসলাম, এবং আমাদের সহকারী কমিশনার ভূমি আশিস কুমার বসু সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত এবং অত্যন্ত আকর্ষণীয় করেছে বলে আমি মনে করি। তো যাও, আমি আপনাদের শপথ সেটা আপনাদের দিয়েছি। আমি যখন যেটা বলবো আপনারা পিতা, যাকে আলমডাঙ্গা প্রেস ক্লাবে দ্বিবার্ষিক নির্বাচন 285 পদের নাম বলবেন হিসাবে নির্বাচন করা হয়েছে। আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে এক পরিপূর্ণ আমানতদারির সঙ্গে আলমডাঙ্গা প্রেস ক্লাবে আপনারা যে দায়িত্বে আছেন সেই নামটা বলবেন, দায়িত্ব পালন করব। 2 আলমডাঙ্গা প্রেস ক্লাবের গঠনতন্ত্র নিয়ম নীতি মেনে চলব। 3 আলমডাঙ্গা প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করব। 4 আলমডাঙ্গা প্রেস ক্লাবের ঐক্য বিনষ্ট হয় এমন কাজ পরিহার করব। আল্লাহ আমাকে এই ওয়াদা পালনের তৌফিক দিন, আমিন। আপনারা আপনাদের আসনে বসে যান। স্বতন্ত্র অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের
মুখ্য আলোচক, বিশেষ অতিথি এবং অভ্যাগত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট, যার কথা না বললেই নাই, সম্বোধন না বলে না, একমাত্র বীর বুদ্ধিবীর সন্তান এবং সকল স্তরের যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সহযোগ বন্ধু, এই অপরাহ্নে একটা বিষয় যেটা একটু কথা না বললেই নয়, আমরা প্রথমেই একটা বিষয় একমত যে আজকে যারা নবনির্বাচিত হলেন তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয়ত, যে এই শ্রদ্ধা ভাজন যারা আছেন, শ্রদ্ধাস্পদেশ আমার সমসাময়িক এবং স্নেহভাজন কয়েকজন আমার কাছে গিয়েছিলেন আজকের অনুষ্ঠানের ব্যাপারে আমাকে আমন্ত্রণ জানান, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আমি বলেছিলাম যে আমাকে প্রধান অতিথি না করার জন্য, কারণ এখানে অতিথি শব্দের অবমাননা হয়। অতিথি হচ্ছে ক্ষণিকের জন্য আগত, আপনারাই বলতেছেন আমি এখানকার কৃতি সন্তান, ওইটাই আমার বড় পরিচয়, আমি তোমাদেরই লোক। সুতরাং এই জন্য আমি বলেছিলাম যে আমাকে প্রধান অতিথি না করার জন্য। তো যাই হোক, শব্দ চয়নটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এই জন্যই যে আমার স্নেহভাজন জামশেদ, যাকে মনি বলে আমরা জানি, বলি, ডাকি, সে খুব সুন্দরভাবে সাংঘাতিকের তাৎপর্য তুলে ধরেছে। আমি চর্বিত চর্বণ করতে চাই না, একটা কথাই বলতে চাই যে শব্দ চয়ন শেষে আমরা সংবাদ পরিবেশন করি, সেই সংবাদ পরিবেশনটা বস্তুনিষ্ঠ হলেই কিন্তু আর কোনো কিছু আপত্তি থাকে না। তারপরও সেটা হচ্ছে যে একটা সংবাদপত্রের হেডলাইন, মানুষের পেটে শিয়ালের পেটে মানুষের বাচ্চা, 2 টাকা বিক্রি করা হচ্ছে। তো যে যাচ্ছে সে দেখছে শিয়ালের পেটে মানুষের বাচ্চা। তো সংবাদের যে হেডলাইন, একটু আগ্রহ সবার তো থাকে না, এটা কেমন একটা অস্বাভাবিক ব্যাপার। পত্রিকাটা কেনা হয়, কিনছে সবাই, পড়লেন, পড়ার পরে দেখা গেল যে একটা দরিদ্র ঘরে কেবল সদ্য শিশু একটা বাচ্চা জন্মিয়েছে, সে বারান্দায় ঘুমন্ত অবস্থায় ছিল, ভোরবেলায় শিয়াল এসে তাকে খেয়ে ফেলছে। বিষয়টা খুব মর্মান্তিক, কিন্তু সংবাদপত্রের প্রাপ্তির জন্য আমি শিরোনামটা দিলাম এই ধরনের। তো সেটা আপনাদের উপরে বিচার্যের ভার রইল যে সংবাদের শিরোনামটি কেমন হয়। আমরা হলুদ সাংবাদিকতার কথা শুনলাম, ওটার দিকে না যাই। আমরা যদি একটা বিষয়ের চেষ্টা করি, বারবার বলার চেষ্টা করা হয়েছে এখানে, 4th স্টেপ, 4th স্তম্ভ, এর আগের যে 3টে স্তম্ভ, সেই স্তম্ভ কিন্তু ফরাসি বিপ্লবের সাথে সংশ্লিষ্ট এবং 4th স্তম্ভ কিন্তু 1800 শতকের মাঝামাঝি থেকে শুরু, এই কনসেপ্টটা তখন থেকে কিন্তু এখনো পর্যন্ত বলবৎ। তো এই বলবৎ বিষয়টাকে আমরা ধারণ করছি, লালন করছি এবং এখন যারা আসছে তাদের উপরে এই বিষয়গুলি ছেড়ে দিতে হবে। কারণ আমি যদি আজকে ডিজির পদ না ছেড়ে দেব, আমার পিয়ন মহোদয় ডিজি হবে না, এটাই স্বাভাবিক। তো সেই জন্য যেটা স্বাভাবিক তাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো আমি একটা বিষয় অন্তত প্রত্যাশা করব, সেটা হচ্ছে যে সবাইকে জানি, সবাইকে চিনি, আপনারা খুবই ভালো মনের মানুষ, আর যেখানে মননশীলতা আছে, যেখানে বস্তুনিষ্ঠতা আছে, তার উপর দিয়ে কোনো সাংবাদিকের কোনো কিছু সংবাদ নিয়ে কিন্তু চ্যালেঞ্জ করার কিছুই থাকে না। আমরা মোনাজাত উদ্দিনের মতো সাংবাদিককেও দেখেছি মাঠে ঘাটে কীভাবে সংবাদ সংগ্রহ করেছে। আমার কাশেম ভাই আমাকে নিয়েও সংবাদের শিরোনাম করেছিলেন যশোর বোর্ডের খামখেয়ালি।
সেই ঘটনাটাও একটা কথার মধ্যে বলে নিই যে শিয়ালের পেটে মানুষের বাচ্চার মতোই ঘটনা। আমি যখন এখান থেকে এসএসসি পাস করলাম তখন দেখা গেল সবাই পাস করছে, রেজাল্ট নিয়ে খুশি, আমার রেজাল্ট পাচ্ছি না। তখন ওই যে এক্সচেঞ্জে টরে টক্কা দিয়ে রেজাল্ট কখন আসবে এক্সচেঞ্জে যে সব দাঁড়ায় থাকতে হবে, আমার রেজাল্ট নেই। আমার শ্রদ্ধা আফিল স্যার, আবু স্যার, এনারা আছেন, একজন বেঁচে আছেন আফিল স্যার, এনারা ছিলেন, বলে তোমার চিন্তা নাই, হয়তো কোথাও কিছু বলে গেছে। আমার আব্বাকে যারা ছিলেন তারা জানেন যে উনি খুব কঠিন আমাদেরকে শাসনের অবস্থায় মানুষ করেছেন ভাই বোনদের। তো আমার রেজাল্ট পাচ্ছি না দেখে আমাকে কিন্তু আমি বাসায় ঢুকতে পারিনি। তো আরো যে দুই একজনের রেজাল্ট পাওয়া যাচ্ছে না, সেরকম 3 বন্ধু মিলে কিন্তু আমরা দারুস সালামে ঘুমাইছিলাম, ভোরবেলায় ট্রেন ধরে যশোরে যাব, বাসায় ঢুকতে দিবে না, রেজাল্ট পাচ্ছি না মানে ফেল করছি। তো এক শ্রদ্ধা স্যার বলছিলেন যে দেখো আজ রিয়েশন যশোর থেকে এতগুলা পেয়েছে, এখানে গুনে দেখলাম যে একটা কম আছে। আমার কাছে কেন যেন মনে হয় রেজাল্ট ভালোই হবে ইনশাআল্লাহ, তারপরে মোটে যাবে। তো দারুস সালামে যখন আমরা বারান্দায় শুয়েছিলাম 3 বন্ধু মিলে রেজাল্ট আনতে যাব, ওই তখনও কিন্তু দারুস সালামের গোরস্থান থেকে শিয়াল আমাদের কাছে আসছিল। সেই দিনের কথা আমার মনে আছে, কয়েকদিন 80 সালের কথা। তো যেটাই হোক, যশোর বোর্ডে গেলাম, পরে ফার্স্ট ডিভিশন রেজাল্ট নিয়ে ব্যাক করলাম। আর যে দুজন ছিল তারা আসলে ফেল করছে। ওরা যেহেতু ফেল করছে, আমি ফার্স্ট ডিভিশন পাইছি, ওরা আবার মন খারাপ করে ট্রেনে আসতেছি, কে কোন সময় ট্রেনে নিচে পড়ে যায় নাকি ওদের দুজনকে বোঝায় একসাথে আবার। তো যেটাই হোক, তারপরে আসার পরে ওনার সংবাদ শিরোনাম, তখন উনি ইস্পাতে, তখন সংবাদ শিরোনাম করলেন যশোর বোর্ডের নাম, যে এই ছেলেটাও তো একটা নিজের দিকে কিছু করে বসতে পারে। তো সেই জন্য সংবাদ পরিবেশনের মধ্যে অনেক কিছু আছে, এবং সেই ধরনের বুদ্ধি, সেই বোধা আপনারা অবশ্যই আপনাদের পরিশ্রম করে। তো আমি আর বেশি কথা না বলে শপথের দীর্ঘ সময় পরে এই প্রেস ক্লাবের একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন গ্রহণ করেছে। তাই আজকের এই অনুষ্ঠান, যে শপথ গ্রহণ অনুষ্ঠানটা, আমরা জানি সাংবাদিকতা হচ্ছে এমন একটি প্রফেশন, যে প্রফেশনটা হচ্ছে অলাভজনক একটি প্রফেশন। এবং আমরা এটাও জানি সংবাদ মাধ্যম হচ্ছে সমাজের দর্পণ, যে দর্পণ রাষ্ট্র এবং মানুষের মাঝে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্রের 4th স্টেটের সাথে পরিগণিত হয়েছে। সাংবাদিকতার যে সংবাদ মাধ্যমের যে বিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি, এটিও কিন্তু ধারাবাহিকভাবে সমাজের পরিবর্তনের সাথে সাথে একটি বিবর্তন হচ্ছে। আমরা এখন যদি একটা সাধারণ মানুষের কথা চিন্তা করি, তার হাতে একটি স্মার্টফোন আছে, তিনিও কিন্তু পারেন কোনো একটি তথ্য যেটি তার সামনে সংগঠিত হচ্ছে সেটি সে তুলে, যেহেতু অনেকগুলি প্ল্যাটফর্ম আছে,